ওয়াকার তখন বল পাল্টাতে পারে যদি শেখ হাসিনা ঠিকই চলে আসে না। ওয়াকার না থাকলে আওয়ামী লীগ আরো বিপদে থাকতো, ওয়াকার না থাকলে আমি জীবিত থাকতাম না। তখন কি ওয়াকার হঠাৎ করে ওইটাতেই চলে আসবে যে আমি আসলে আপনাকে ফিরিয়ে এনেছি? বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তার নতুন লুক, তো সেনা প্রধানের এই গেটআপের সঙ্গে কি আপনি শেখ হাসিনার দেশে ফিরলে তার কি হতে পারে, বা এইটা নিয়ে কি তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে বলে আপনার কাছে মনে হয় কিনা? এখানে এখানে এই বিষয়টাকে এখনই আমরা মাঠে ভেঙে দিতে চাই না, আমি প্রথম বলি, তারপরেও চেষ্টা করবো, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। শেখ হাসিনা অনর্থকী কথা বলেন না। শেখ হাসিনা যেটা বলেন সেটা উনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবেই বলেন, অনেক দূর দেখে উনি বলেন। এখন ওয়াকারের বিষয়টা আমি এটাতে আলাপ না, মানে কোনো মন্তব্য না করি, এটা বলি, হ্যাঁ একটা বিষয় হতে পারে, ওয়াকার তখন বল পাল্টাতে পারে, যেটা ওয়াকারের অনেক অনেক দোষকে অনেকেই চেষ্টা করে বলতে, না ওয়াকার না থাকলে আওয়ামী লীগ আরো বিপদে থাকতো, ওয়াকার না থাকলে আমি জীবিত থাকতাম না। তখন কি ওয়াকার হঠাৎ করে ওইটাতেই চলে আসবে যে আমি আসলে আপনাকে ফিরিয়ে এনেছি? কিন্তু শেখ হাসিনা গতকালকেও বলেছেন, আমি কিন্তু জানতাম না যে আমাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে বলা হয়েছে আমার সিকিউরিটি এখানে নাই, 40 মিনিটসের ভিতরে আমার এইটা ভাঙচুর হয়ে যাবে, তারা গুলি করতে চাচ্ছে না মানে শেখ হাসিনা নিজেও বলেছে কোনো রক্তাক্ত অবস্থায় আমি চাই না, সেখানে আমার সিকিউরিটি হয়, তোমরা ক্যান্টনমেন্টে নিয়ে যাও, না হলে আমার বাপের বাড়ি ইয়াতে আমাকে দিয়ে আসো। সো এখানে এই কথাটা আমরা ধরে এইভাবে বলি, ওয়াকার হয়তোবা পল্টি দিবে যদি শেখ হাসিনা ঠিকই চলে আসেন, এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনা আসছেন বাংলাদেশে। উনি বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের জনক, বাঙালি জাতির জনক এর মেয়ে এবং বাংলাদেশের নাগরিক। উনি আসবেন, এটাকে বাধা দেওয়ার কে আছে? আমি কালকে দেশে যাব, আমাকে বাধা, হয় আমাকে হত্যা করবে, না হয় জেলে দিবে, না হয় তাই করবে। শেখ হাসিনা সিম্পল, ভেরি সিম্পল কথাটা বলছেন, আমি বাংলাদেশে আসছি। তো এখন তো আর কেউ বলে না যে আমরা ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, অমুক আছে, আমরা এটা নিয়ে আসবো। শেখ হাসিনাই তো আসার জন্য ডিক্লেয়ার করেছেন, এখন আপনারা চুপ কেন? শেখ হাসিনা যখন ডিক্লেয়ার করেছেন এর 7 দিনের ভিতরে অনেকের পায়ের মাটি একদম কেঁপে গেল। আমার মনে হচ্ছে আপনি এখন আরো তারা ঠেকানোর জন্য নানান সক্রিয় কার্যক্রম তৎপরতা দেখাচ্ছে। আপনি মনে হয় ওইদিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যে শেখ হাসিনার ঘোষণার পরে যে এই ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠছে এখন। না, নট অনলি দ্যাট, ওয়াকার কি এটা এই ভাবটা নিল শেখ হাসিনা ঘোষণার পর কিনা? তবে একটা বিষয় তো প্রতীয়মান, একদম মানে প্রমাণিত। দেখেন ওই যে একজনের নাম বলেন যে তার ওনার ওয়াইফ সমস্ত গালিগালাজ নিয়ে নাটক করে, তিশার হাজবেন্ড, তারা যে চলে গেল, এরা কি 2-2.5 মাসের জন্য কেন ক্ষমতায় গেলি? তারা তো শেখ হাসিনার সময় সবচেয়ে ভালো ছিল। তারপরে এই যে বিভিন্ন উপদেষ্টারা এখন সমানে বলে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি জানি না কিভাবে হয়েছে, আমার ওইখানে যাওয়াটাই ঠিক হয়নি। আসলে ঘটনাটা হলো শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ভালো থাকবে, এবং এই ওয়াকার সাহেবের এই পরিবর্তনটা আমরা আরো একটু সময় যদি নেই তাহলে দেখতে পাবো যে উনি আসলে কেন করছেন। যাই হোক, উনি যেটা পরিবর্তন করেন, ওনার অনুতপ্ত হন, কিংবা আপনার কথা অনুযায়ী যদি উনি স্বস্তি বোধ করেন, তৃপ্তির ঢেকুরও তোলেন, তারপরেও শেখ হাসিনার দেশে যখন ফিরে যাবেন, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকুক বা না থাকুক, উনি তো প্রশ্নের মুখে পড়বেন যে কেন, যেহেতু তিনি আবার এই শেখ পরিবারের আত্মীয়, যে তুমি অন্তত পক্ষে 32 নম্বর ভাঙাটা কেন ঠেকাতে পারলেন না? এইটার কি জবাব দিবেন উনি, বা এইটার কোন জবাব দেওয়ার ওনার মতো কিছু আছে কিনা? এটা দিয়ে শেষ করবো। আমি আপনাকে একটি কথা এখানে আমার মতন করে বলি, তৃপ্তির ঢেকুর কিন্তু কেউ তুলতে পারছে না, উনিও নয়। তৃপ্তির ঢেকুর তুললে উনি ক্লিন শেভ রাখতেন যদি তৃপ্তির ঢেকুর থাকতো। কিন্তু উনি যেটা এখন আমরা একটা সংকর বয়ান তৈরি করি, বয়ান হিসাবে যাতে প্রচলিত না হয় আমি চেষ্টা করি, সেটা হলো যে
তার উপর সে একটি পবিত্র দায়িত্ব মনে করলো যে এই শেখ হাসিনা সরকারকে সরাতে হবে। এই দায়িত্বটা সে শেষ করার পর সে এখন এই যে এই রিল্যাক্সটা তার ভিতরে আছে, কিন্তু তৃপ্তির রিল্যাক্স নয়, কারণ সমূহ সম্ভাবনা আছে যে উনার বিচার হবে, এমনকি জেল ফাঁস হতে পারে। আপনারা জানেন যে আমাদের কাছে ভিডিও রেকর্ড রয়ে গেছে যে এই যারা স্নাইপার তারা আর্মির লোক ছিল, বা পাকিস্তানি আর্মির লোক ছিল, বা বাইরের লোক ছিল, এমনকি আমেরিকান ট্রেনার থাকতে পারে, বা অন্য দেশের টার্কিশ ট্রেনার থাকতে পারে। তো এইসবগুলোকে বাংলাদেশে সেই দিন সকালবেলায় উনি কাদের সাথে মিটিং করলেন, উনি কি সকালবেলায় আসলে এসেছিলেন কিনা এই সিকিউরিটির মিটিং, এসবগুলোর যারা সরাসরি সেখানে উপস্থিত ছিলেন সেই দিন সকালে, তারা তো এখনো মুখ খুলছেন না, তাদেরকে মুখ খোলাতে হবে, তাদের কাছ থেকে আমরা শুনবো। এই জন্য আমি বলছি, তৃপ্তির ঢেকুরের চেয়ে আমার মনে হয় সরীসৃপের মতন উনি রং বদলাচ্ছেন, রং বদলিয়ে চেষ্টা করছেন যাতে করে ওনার গা বাঁচানো যায়। কারণ ওনার একটা বড় ধরনের সাপোর্টার গ্রুপ রয়ে গেছে, যারা ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে উনি থাকাতে আওয়ামী লীগ অনেক বেটার মানে বলবো যে অনেকের জীবন রক্ষা হয়েছে, এটাই। কিন্তু না, বাংলাদেশের জীবন রক্ষা হয়নি। 32 নম্বর ভাঙ্গার দিন আমি শুনেছি, শোনা কথা, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুনেছি 32 নম্বর ভাঙ্গার সময় প্রধানমন্ত্রী টেক্সট করেছিলেন যে এটা কি হচ্ছে, সে নাকি উত্তর দেয়নি, সিন করেছে, উত্তর দেয়নি। হ্যাঁ, তখন প্রধানমন্ত্রী এসে অনলাইনে উনি বলেছেন যে ভাঙতে দাও, ভাঙুক, তোমরা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে যেও না। এটা মাত্রই একটি ইয়ে নয়, মানে একটি বাড়ি নয়, এটা ইতিহাস। আমি ওয়াকার সাহেবের যে গল্প আমরা করছি সেটার বাইরে শুধু একটা কথা বলি, যে বাঙালি হিসাবে অনেক সময় এখন আমি সংশয়ে পড়ে যাই যে আসলে আমরা কি অধম, যে এটা রাজনৈতিক বিষয় নয়। 32 নাম্বারকে যেদিন আমরা নিজেরা হাত দিতে পারি, ভাঙতে পারি, 3 দিন ব্যাপী ভাঙতে পারি, 3 বারে গিয়ে ভাঙতে পারি, অথচ বাংলাদেশের কোন সুশীল মানুষ, কোন জ্ঞানী মানুষ, কোন কবি, সাহিত্যিক, এমনকি আমি বলবো উদীচী, ছায়ানট, কোন বড় নিউজ মিডিয়া হাউস, বড় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, কেউ এটাকে প্রকাশ্যে সে প্রতিবাদ করলো না, এটা সম্ভব নয়। আমি তো মনে করি বাঙালির হাই হোসেন ডাক তুলে ইয়ে করা উচিত, যে আমরা যেই বাড়িটার জন্য স্বাধীনতা লাভ করলাম, যেখানে সমস্ত আলোচনা হলো, যেখানে পাকিস্তানের সেনারা বুটের আওয়াজ করতো না, এই বাড়িতে গেলে বুটের সত্যি আওয়াজ করতো না, এমন ভাবে যেত সেই বাড়িতে, সেই বাড়িটাকে আমরা সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় 3 বার ভাঙলাম, এবং সেখানেই ওয়াকার সাহেব ছিলেন। অতএব আপনি যত ধরনেরই অবয়ব চেষ্টা করেন, ভং ধরেন, তৃপ্তির ঢেকুর তোলেন, অথবা প্রায়শ্চিত্ত, সবই আমার কাছে মনে হচ্ছে হলো সরীসৃপের মতন রং বদলানো। আলটিমেটলি ওনার নাম ইতিহাসে রাস্তা করেই থাকবে, এবং উনি আসলে এই শব্দটা খুব ভালো বলছেন, তৃপ্তির ঢেকুর, এটা ওনার তোলা সম্ভব নয়, আজীবন তুলতে পারবেন না, অপরাধ বোধ ওনাকে তাড়িয়ে যাবে। এবং এখন আপনার সাথে আমি মিল হয়ে শেষ করি যে অপরাধ বোধ থেকে হয়তোবা উনি মনে করছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ যদি ক্ষমা করেন। সেনাবাহিনীর প্রধানের নতুন লুক, বা যেটা আপনি এত আলোচনা কি আছে, কেন এত আলোচনা, এর ভেতরে কিছু আছে কিনা আপনার মতো করে যদি আপনি একটু বিশ্লেষণ করেন? যে এটা ওনার একটা রাজনৈতিক চেতনা থেকে উনি করছেন, এবং উনি অনেকটা রিল্যাক্স মুড দেখানোর জন্য, কারণ এখন ওনার কাজ তো শেষ হয়ে গেছে। 5ই অগাস্ট সকালবেলার উনি আসলে যে কাজটুকু করেছেন সেটার জন্য তো সেই একটা বিষয়কে উনি, যে আমি করতে গিয়েছি, যদি বাঁচি তাহলে হয়ে যাব গাজী, যদি মারা যাই তাহলে হয়ে যাবে শহীদ, ওরা বলবে ওরা শহীদ, সেই কাজটি করেছেন। এবং এর আগে উনি ওনার বক্তৃতায় এটাও বলেছেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। সেই প্রেমের এখন দেখা যাচ্ছে উনি প্রেমে সাকসেস,
এবং সেই সাকসেসের পর এখন আমরা দেখতে পাচ্ছি যে উনার এটাকে চাপদারিও বলা যাবে না, এটা হলো আসলেই স্টাইলিশ দাড়ি। এবং আমি এটা বলাটা অনেকে বলবে যে দস্তগীর ভাই এইভাবে কিভাবে বললেন, আমার মনে হচ্ছে একটি ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর দিকেই মতন করেই এই স্টাইলটা পরিবর্তন করা হলো। অতএব উনি আইন লঙ্ঘন করেছেন। তিনি কি কোন প্রায়, আপনি যেটা বলছেন এটার উল্টা দিকেরটা আমি একটু ভাবছি, যে উনি কি আসলে আপনি যেটা যে স্বস্তির জায়গা থেকে নাকি কোনো প্রায়শ্চিত্তর জায়গা থেকে? আমরা তো জানি বা দেখি ধর্মের পরিবর্তনটা এমন একটা সময় আছে মানুষের মধ্যে, যদি কোনো অনুতাপ বা বোধ এর পরিবর্তন আসে, প্রায়শ্চিত্তের বোধ আসে, তখন মানুষ হঠাৎ করে, যেহেতু উনি আগে দাঁড়িয়ে রাখেননি, হঠাৎ করে হজে গেলেন এবং হঠাৎ করেই দাঁড়িয়ে রাখলেন, তো সেই ক্ষেত্রে উনি কি প্রায়শ্চিত্ত করছেন কিনা, উনি অনুতাপ করছেন কিনা? যেমন আমরা দেখলাম ওনার যারা সময়ে এই আসিফ নজরুল টজরুল সহ যারা এখন হুতাশ করছেন, অনুতপ্ত হচ্ছেন, অনেকেই, ওই যে আর একজন কি নাটকের লোক উপদেষ্টা ছিল ফারুকি, কেউ ওইভাবেই করছে, অনুতাপ প্রকাশ করছে। সেরকম কোন অনুতাপের জায়গা থেকে প্রায়শ্চিত্ত করছেন কিনা যে আমি ভুল করেছি, আমি এখন সৃষ্টিকর্তার কাছে একটু মাপ চাই বা তার মতো চলতে চাই, নাকি এমন হতে পারে যে এই প্রায়শ্চিত্তর আরো কোনো পরিবর্তন আমরা সামনে দেখতে পারি কিনা? আপনার এইটার সাথে আমার সাথে একমত কিনা, নাকি আপনার দ্বিমত আছে? না, কোনো দ্বিমত নেই। এই জন্য আপনার কথাটা শুনে আমি মাথা নাড়াচ্ছিলাম, একটু করছিলাম। এর কারণটা হলো যে হ্যাঁ, আমি আর আপনি যে কাজটুকু করছি এটাই নিয়ম, আমাদের ট্রাই এন্ড এরর করে রেজাল্ট বের করতে হবে। আমি বলছি প্রায়শ্চিত্ত করে নয়, ওনার রিল্যাক্স মনোভাব। আপনি অবশ্যই আপনার এই ধারণা এবং আরো হাজার জনের ধারণা হবে এটা কি প্রায়শ্চিত্ত কিনা। তবে আমি আমার এটাতে একটু ডিফেন্ড করতে চাই এই কারণে, আপনি লক্ষ্য করবেন 5ই অগস্টের বিকাল বেলায় উনি কিন্তু বলেছেন, প্রথম যে লাইনটুকু বলেছেন যে কোন রাজনৈতিক দল, উনি বলছেন কি আমিরে জামাতের আমিরকে আমরা এইভাবে বলি না, উনি যেভাবে বলছেন এটা জামাতের এই বলে। আচ্ছা, এটা একটা। আরেকটা বিষয় হলো, একটু আগে আমি বলছি আর রিপিট করতে চাইনি, 3রা অগস্ট উনি কি করেছেন, তার পরবর্তীতে হলো আপনি প্রায়শ্চিত্তের জায়গায় কিন্তু যদি আপনি যান সংশয়ের জায়গায় যে আমি ভুল করে ফেলেছি, তাহলে উনি যেটা দ্রুততম সময়ে হয়তো বা করতেন সেটা হতো হয় চেষ্টা করতেন তারেক জিয়ার কাছ থেকে এক্সটেনশন নিয়ে সময় বাড়ানো, সেটা একটা, যেটা আমি এখনো পর্যন্ত আমি অস্বীকার করছি না যে গোপনে করছেন না, বাট আমরা দৃশ্যমান দেখছি না। আরেকটা হতে পারতো যে দ্রুততম সময়ে অন্য কিছু ঘটার আগেই উনি বিদায় নিয়ে অস্ট্রেলিয়াতেই তো আমাদের আর্মি চিফরা বেশি চলে যায়, ওই দিক দিয়ে একটি দায়িত্ব নিয়ে উনি চলে গিয়ে তারপরে ওইখানে নামাজ রোজা করতেন। ওই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে উনি রিল্যাক্স থেকে, যে আমি একটি কাজ শেষ করতে পারলাম, আমার উপর যে প্রেম পড়েছিল, যে দায়িত্বটা, এই ট্রান্সলেশনটা তো আমরা না করলেও মানুষ বুঝে যে আমি তো প্রেমে পড়িনি, আমি দায়িত্ব নেইনি, দায়িত্ব আমার উপর পড়েছে, সো আই হ্যাভ টু ডু দ্যাট। এই যে এই সাকসেসের পরে উনি দেখেন বাংলাদেশে উনি 2-3 বার ধমকের সুরে কথা বলেছেন, কিন্তু তার পরবর্তীতে আজ পর্যন্ত উনি কোনো ধমকের সুরে কথা বলেননি। এবং একটা নির্বাচিত সরকারকে পাহারা দেওয়ার জন্য এখনো পর্যন্ত রাস্তায় আর্মি থাকতে হবে, এটা তো বাংলাদেশে এটা অভ্যস্ত নয়, পৃথিবীর কোথাও অভ্যস্ত নয়। অতএব সার্বিকভাবে আমি বলবো, আপনি যে চিন্তাটা করছেন, আই টেক ইট, ওইটা ট্রাই করার জন্য, এরর খুঁজে বের করার জন্য, ওইটাও হয়তো। কিন্তু আমি আমার এটাতে এখনো ডিফেন্ড করছি এই যে উনি স্বস্তির নিঃশ্বাসে, যে শেখ হাসিনা, এই যে তাদের ভারত প্রীতি, এই যে তাদের জামায়াতের প্রতি অপ্রীতি, এই সার্বিকভাবে, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছি, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ তো বঙ্গবন্ধু করেছেন, হ্যাঁ, সেইটার যে তার প্রতি যে আনুগত্য, সার্বিকভাবেই আমি মনে করছি উনি তৃপ্তির ঢেকুর তুলছেন। এবং কিছুদিন আগে উনি এখানে এসেছিলেন জর্জিয়াতে, আমাদের
ইউনাইটেড স্টেটস এর অঙ্গ রাষ্ট্র। আমি এই শব্দটা অন্যদিন আপনার টকশোতে বলবো। আমাদের এখানে রাজ্য নেই, অতএব আমরা যারা সাংবাদিকরা সবসময় লিখি আমেরিকার অঙ্গরাজ্য, এটা হবে ব্রিটেনের অঙ্গরাজ্য। ব্রিটেন হলো যুক্তরাজ্য আর আমরা হলাম যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম আলো সহ সবাই, এমনকি আমার সাথে সিনিয়র সাংবাদিকরা বলছে এটা প্রচলিত হয়ে গেছে, আমরা বলি যে নিউ জার্সি অঙ্গরাজ্য। না, এটা রাষ্ট্র, উই আর যুক্তরাষ্ট্র। সো জর্জিয়া অঙ্গরাষ্ট্রে উনি এসেছিলেন একজন বাংলাদেশি, হাফ বাংলাদেশি বংশোদ্ভূত, মানে উনি হয় বাবা নয় মা, উনি একজন লোকাল সিনেটর, মানে জর্জিয়া অঙ্গরাষ্ট্রের সিনেটর। এবং উনি আমাদের জানা মতে উনি বাংলাদেশে কট্টর মুসলিম সাপোর্ট উনি করেন। তার কাছে অতিথি হয়ে উনি জর্জিয়াতে ছিলেন। আমাদের সাথে যারা সাংবাদিকরা যুক্ত তারা অনেক চেষ্টা করেছিলেন ওনার সেই সিনেটরের মাধ্যমেই তা ওনার সাথে কথা বলার বা দেখার, সেটা সম্ভব হয়নি। উনি সেখানে কি করেছেন আমরা কিছুই জানিনি। তবে শেষ কথা হলো, আমি দস্তগীর জাহাঙ্গীর মনে করছি উনি তৃপ্তির ঢেকুর তুলছেন, কিন্তু এটা আইন লঙ্ঘন করেছেন, সেটাই কথা।